আমরা প্রতিটা মেডিসিন আপনাদের সামনে উপস্থাপন করি বা আলোচনা করি, তখন ভেষজের সাথে রোগীর কি কি সাদৃশ্য আছে, এই ডকট্রিনস অফ সিগনেচার, তার মানে ভেষজের প্রকৃতির সাথে আকার এবং তার ভিতরের কার্যগত গুণের সাথে রোগীর কতগুলো ন্যাচারাল কতগুলো সাদৃশ্য থেকে যায়। আমরা সেই জিনিসটা প্রতিটা মেডিসিনে আপনাদের দেওয়ার চেষ্টা করি। আজকেরও স্বল্প পরিসরে দেব। দেখি তাহলে আমরা সক্রেটিসের সেই হেমলক বৃক্ষের গঠনগত কার্যগতর সাথে আমার কোনিয়াম রোগীর কি কি সাদৃশ্য পাওয়া যায় তার ছোট্ট একটা নমুনা আমরা দেব। তাহলে আমরা শুরু করি। আমার পাশে যে দাঁড়িয়ে আছে এ হলো কোনিয়াম ম্যাকুলেটাম বৃক্ষ। তাকে আপনারা বৃক্ষ হিসেবে দেন, সে বৃক্ষ। আমি রোগীর কথা বলি, সে বৃক্ষের কথা বলুক। তাহলে কোনিয়ামের বৃক্ষ, কোনিয়ামের রোগী, এ পার্থক্যটা তো বুঝছেন আপনারা। দেখি আমরা কোনিয়াম বৃক্ষ কি বলে। আমি হেমলক উদ্ভিদ, আমার ভিতরে বিষ, বাইরে শান্ত। আমি কোনিয়ামের রোগী, ভিতরে আমার দুঃখ, বাহিরে আমি খুব বিনয়ী নম্র। আমি হেমলক উদ্ভিদ, আমি ছায়া পছন্দ করি। আমি কোনিয়াম রোগী, লোকচক্ষুর আড়ালে থাকতে ভালোবাসি। আমি হেমলক উদ্ভিদ, আমার বিষ ধীরে ধীরে কাজ করে। আমি কোনিয়াম রোগী, সব কিছু ধীরে ধীরে হয়। আমার রোগ, আমার সাপ্রেশন, আমার টিউমার সব ধীরে ধীরে জন্মিয়েছে। আমি হেমলক উদ্ভিদ, আমার একটা বৈশিষ্ট্য আছে, সেটা হলো স্থবিরতা, প্যারালাইসিস সৃষ্টি করি আমি। আমি কোনিয়াম রোগী, জড়তা, সিদ্ধান্তহীনতা, ইচ্ছার প্যারালাইসিস, ইনার প্যারালাইসিস। আমি হেমলক উদ্ভিদ, বাহ্যিকভাবে সরু, কোমল, দৃষ্টিনন্দন, কিন্তু ভিতরে মারাত্মক বিষ আমার। আমি কোনিয়াম রোগী, ভঙ্গুর, কোমল, ঝড়ো, আমি স্তব্ধ। শরীর, মন, আত্মা সবই আমার স্তব্ধ, যেন পাথরে চাপা। আমি হেমলক উদ্ভিদ, আমি নড়ি চড়ি না, ছায়া স্যাঁতস্যাঁতে জাগায় আমি বেড়ে উঠি। আমি কোনিয়াম রোগী, হেমলক গাছের মতোই লোকচক্ষুর আড়ালে থাকা আমার খুবই পছন্দ। তাই আমিও নীরবে থাকি, লুকিয়ে থাকি। সমাজ, সংস্কার সব কিছু থেকে লুকিয়ে রাখি নিজেকে। আমার উপবিষ কনিন মাস্কুলার প্যারালাইসিস সৃষ্টি করে। সাপ্রেশন, সাপ্রেশন কোনিয়াম বৃক্ষ, তোমার শিকড়ে বিষ, আর আমার অন্তরে, আমার দেহে, আমার আত্মায় সেক্সুয়াল সাপ্রেশন বিষ, সাইলেন্ট গ্রিফ, অপমান, অবহেলা, অপদস্থ, অপূর্ণাঙ্গতার সাপ্রেশন। আমি নিঃশব্দে মরে যাই প্রতিনিয়ত। আমি হেমলক উদ্ভিদ, আমার বিষে আমি সক্রেটিসের প্রথমে নিচের দেহ, তারপর ক্রমাগত উপরের অংশ নিস্তেজ করে, পক্ষাঘাত করে তাকে আমি মেরে ফেলেছি। হায় রে ইতিহাস, হায় রে দর্শন, কি মিল! আজ তুমি যাকে মেরে ফেলেছ সেই বিখ্যাত সক্রেটিস, আজ তারই মতো আমিও ক্রমান্বয়ের নিচ থেকে অবাস হতে হতে ধীরে ধীরে ক্রমান্বয় উপর দিকে আমি আস্তে আস্তে জড়তে চলে যাচ্ছি। বোধহয় আমারও মৃত্যু সক্রেটিসের মৃত্যু সদৃশ। এত বিস্তর লক্ষণ
একটা ঔষধে এত বিস্তর ব্যবহার, হাজার হাজার শত শত লক্ষণ রেপার্টরি দিয়ে আর আপনার রুব্রিক দিয়ে, ম্যাটেরিয়ামেডিকা দিয়ে, বিভিন্ন ম্যাটেরিয়ামেডিকার বিভিন্ন আলোচনা দিয়ে এক একটা বিশাল উপন্যাস, এক একটা ঔষধ। এই এত উপন্যাসের মূল জায়গাটা কোথায়? সেই জায়গাটাই হলো ট্রিগার পয়েন্ট। ট্রিগার পয়েন্টের একটা উদাহরণ দিই, তাহলে আপনারা বুঝবেন। ধরেন আমার এটা একটা কলম, বন্দুক, স্টেন গান, এটার একটা ট্রিগার আছে না, যেখান থেকে আমি গুলি করি। এখন কোনো একটা জায়গায় যদি 200 লোক থাকে, আর আমি একটা নিয়ে যাই, কি বলে, স্টেন গান, ট্রিগার দিলে সে গুলি বের হতে থাকে। এবার আমি এখানে ট্রিক করলাম, করার পরে সমস্ত মানুষ মারা গেল বা অসংখ্য মানুষ মারা গেল। তাহলে আমি কিন্তু একটা জায়গায় দাঁড়িয়ে এক জায়গার থেকে ট্রিগার করছে না, মানুষ মারা গেল অসংখ্য, এবং সেই মৃত্যুর পিছে কত বড় ইতিহাস রচনা হবে, একটা বিশাল ইতিহাস। যখন 50 জন লোক মারা যান, 50টা জীবন চলে গেল, 50টা জীবন এখানে যাবেন, রক্তপাত হয়ে যাবে। 50 জন লোকের প্রথম মৃত্যুর যন্ত্রণা ছটফট করা, তার একটা চিত্র আসবে। কিছুক্ষণ পরে সংবাদ চলে গেলে আপনাদের আত্মীয় স্বজনরা আসবে। কেউ হারাবে স্বামী, কেউ হারাবে স্ত্রী, কেউ হারাবে মা, কেউ হারাবে বাবা। যে বাবা হারালো, মা হারালো, বাবা হারালো, সেই সন্তানটা একদিন বড় হবে। মেয়ে ধরে নিলাম সেই সন্তানটা। এবার ওই মেয়ের বিয়ে হবে, যে সেইখানে একটা ইতিহাস রচনা হবে এই মৃত্যু। বাবা থাকলে মেয়েটা যেভাবে তুলে দিত, আজকে সেটা দিতে পারছে না। এবার ওই সন্তানটা চলে গেল, ওই জামাইটা বঞ্চিত হলো শ্বশুর থেকে। ওই ঘরে 2-4 বছর পরে একটা সন্তান আসলো, সে বঞ্চিত হলো নানার থেকে। তো বঞ্চনার ইতিহাস খুব বড় হয়, দীর্ঘমেয়াদী হয়, একটা চেইন। তাহলে এত বড় ইতিহাস হয়ে গেল, এত কিছু বঞ্চনা সৃষ্টি হয়ে গেল, এত জিনিস সৃষ্টি হলো, মূল জায়গা ছিল একটা ট্রিগার, তাই তো? আমাদের ঔষধের যেখানে যা দেখি না কেন, প্রত্যেকটা ঔষধের একটা ট্রিগার পয়েন্ট আছে। সেই জিনিসটাকে খুঁজে বের করতে হবে। প্রত্যেকটা মেডিসিন আজকে আমি বের করে দিচ্ছি আপনাদের, আপনারা যেদিন খুঁজে বের করতে পারবেন, সেই দিন আমি সবচেয়ে খুশি হব। যে কোথা থেকে শুরু হলো, তার মানে আমি যে কথাটা অ্যাভেলেবেল বলি, লক্ষণ যেটাই বলি না কেন, পড়ি না কেন, বা রোগী বলে না কেন, রোগী বলার সাথে সাথে জিজ্ঞেস করবে, হে লক্ষণ, নিজে নিজে তোমার মাকে যখন পড়বেন বই, লক্ষণ পড়ে যাচ্ছেন, ওই লক্ষণের কাছে জিজ্ঞেস করেন, আস্তে আস্তে পড়েন। একদিনে 2টা মেডিসিন পড়ার দরকার নেই, একটা মেডিসিন একদিনে শেষ করার দরকার নেই। কিন্তু যাকে পড়বেন তাকে চেনে জেনে বুঝে যান। ওই লক্ষণটাকে জিজ্ঞেস করেন, এই লক্ষণ, তুমি যে মেটেরিয়ামেডিকা এখানে স্থান পেলা, কোথার থেকে তুমি উৎপত্তি? খুঁজতে 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 একসময় ঠিক যাই দেখবেন একটা পয়েন্ট আছে, এর একজন মা আছে যে উৎপত্তি, জন্ম দিয়েছে এত লক্ষণ, সে একটা জন্ম দিয়েছে, সেই লক্ষণ আবার 2-3টে জন্ম দিয়েছে, সেখান থেকে নাতিপুতি জন্ম দিয়েছে, এরকম দিয়ে একটা বিশাল বংশে তৈরি হয়ে গেছে। আমার দাদা ছিল একজন, চাচারা 3 জন, ফুফুরা 3 জন, সেই ভাইটাই দিয়ে আমরা এখন 96 জন, আমাদের জেনারেশন। এবার আমাদের পরবর্তী যে জেনারেশন আসছে ছেলেমেয়েদের, সেই হিসাবে আমি এখনও করি নাই। আমাদের আবার 1 জন, 2 জন, 3 জন, 4 জন, কোনো কোনো গ্রামে যারা থাকে 3, 4, 5 জনও আছে। তা দিয়ে প্রায় 500-র কাছাকাছি চলে গেছে। এখন ওই 500 জনের যদি ব্লাড খুঁজতে যান, 500 জনের যদি ইতিহাস খুঁজতে যান, 500 জনের যদি বংশ খুঁজতে হন, আমার দাদারে ধরলেই হয়। তার পরিচয়টা পাইলে তার জেনারেশনটা পাওয়া যাবে, ঠিক আছে? তাহলে ঠিক এরকম একটা উদাহরণ দিলাম আর কি। তাহলে আমাদের ঔষধের মেডিকের ভিতরে যে অসংখ্য লক্ষণের ছড়াছড়ি, এর একটা জায়গা আছে, সেই জায়গাটা খুঁজে বের করেন, কোথা থেকে সৃষ্টি হয়েছে, ঠিক আছে? সেই লক্ষণটা যদি পেয়ে যান, তাহলে আপনার মাথার বোঝার ভার কমে যাবে, ওজন কমে যাবে। মূল জায়গাটাই আপনি ধরে ফেলেছেন। এবং সেই মূল জায়গাটা কি? কজেশন। কজেশন না? কজেশন তো আমাদের সেরা লক্ষণ, যেখান থেকে মূল সৃষ্টি হয়েছে, মূল জায়গাটা সৃষ্টি হয়েছে যেখানে, সেই জিনিসটাকে আমরা ধরে ফেলেছি সেইখানে। এখানে চিকিৎসা দিলে সুবিধাটা কি? আমি কারণটাকে আহত করে দিয়েছি বা সরিয়েই ফেলেছি একদম, তাইলে তার নতুন করে উদ্গীরণ ঘটবে না। কিন্তু কারণকে ওইখানে রেখে
এই যে নাতি পুতুরে ধরে ধরে আমি একে এক করে, জমিদার হলো দাদা, সে তো ওইখানে বসে করতে থাকবে। তাহলে এই নাতি পুতির এখানে ওখানে না করে আগে মাথাকে ধরেন। মাথাকে ধরতে পারলে আপনি সব, মাথার কান টানলে মাথা সব চলে আসবে। তাই জন্য লক্ষণের মূল ট্রিগারটা খোঁজেন। প্রত্যেকটা ঔষধ সৃষ্টি হয়েছে মূল একটা জায়গা থেকে সৃষ্টি হয়েছে। যেমন আমাদের কোনিয়াম, এটার আমরা ট্রিগার পয়েন্ট দেবো, তখন দেখবো যাই কি সুন্দর ব্যাপার। সেখানেই প্রথমে আসবে সাপ্রেসড সেক্সুয়ালিটি। দেখেন আপনাদের শিটে লেখা আছে সাপ্রেসড সেক্সুয়ালিটি। ওর সাথে থাকতে পারে ইমোশন সাপ্রেশন, থাকতে পারে গ্রিপ সাপ্রেশন, থাকতে পারে মডিফিকেশন সাপ্রেশন, থাকতে পারে এমনকি সেম লজ্জা সেটাও থাকতে পারে। এই যে ছেলেটা ইসে মারা গেল আগুনে, যে ছেলেটা বিবস্ত্র অবস্থায় রাস্তা চলে, যেটা আমরা থিম সঙ্গে দিয়েছি, ওই ছেলেটা যদি বেঁচে থাকতো তাহলে ও একটা সময় লজ্জা পেত, যে কি লজ্জা, আমার সেই বান্ধবী, আমার ক্লাসমেট, বন্ধু, স্যার এইগো সামনে আমি ওরকম ল্যাংটা হয়ে আসছিলাম। ওই লজ্জাটা তাকে আবার খেয়ে বসত। তাহলে এই সাপ্রেশন, আমাদের কোনিয়ামের মূল জায়গাটা হলো ধরে নেব আমরা সেক্সুয়াল সাপ্রেশন। যদি কোনো কারণে না হয়ে থাকে তাহলেই হবে আমার ভালোবাসা, আমার ইমোশন, অথবা আমার দুঃখ, কষ্ট, অপমান, লজ্জা কেউ হতে পারে, আবার একত্র হতে পারে। কোনিয়াম এত বিমোহিত কেন, এত বিমর্ষ কেন, এত আহত কেন? কারণ তার অদীয় অংশগুলো নেই পর্যায়ক্রমে লেগেছে চেইনের মতো। তার মানে যখনই সেক্সুয়াল সাপ্রেশন হয়েছে, বঞ্চিত হয়েছে, ওর সাথে অপমান যুক্ত, এর সাথে অপমান যুক্ত, প্রতিদিন অপমান, প্রতিনিয়ত অপমান। প্রতিদিন যখন সেক্সুয়াল অমিট হয়েছে বা ওইখানেই হয়েছে, সাথে সাথে সে একটা অপমান ফিল করেছে, তার একটা ইমোশনাল আবেগের জায়গা থেকে সে একটা ওখানে একটা আঘাত পেয়েছে, তারপরে একটা দুঃখও পেয়েছে, হায় রে জীবন কি করলাম, একটার সাথে একটা জড়িত না। তার মূল সেক্সুয়াল সাপ্রেশন হলো, ওর সাথে বাকি কয়টা অটোমেটিক কম বেশি এমনি এসে যায়। যখনই তার সেক্সুয়াল সাপ্রেশন হলো, এর প্রতিক্রিয়া বা এর ক্রিয়ায় আমার কিন্তু হরমোনের ভিতরে কিছু প্রভাব পড়েছে, হরমোন ইফেক্ট পড়েছে না? আমি যখন কেঁদেছি, আমি যখন রাগ করেছি, আমি যখন অপমান বোধ করেছি, আমি যখন লজ্জিত হয়েছি, তখন আমার কি হরমোন নিঃসরণ হয়েছে না? তাহলে দেখেন, তাহলে প্রথম খেলাটাই ঘটিয়েছে আমার সাপ্রেশন। সাপ্রেশন যখনই ভিতরে চলে গেছে, যে সে ওইখানে আমার হরমোনের উপর আঘাত করেছে। সকালে যে বলেছিলাম আমরা, ঠিক আছে? তা হলো হরমোনগুলোর কী নাম ছিল? তিনটের নাম, এস্ট্রোজেন, টেস্টোস্টেরন, আর হলো মেলাটোনিন, কর্টিসল। এই হরমোন কয়টার পরে আঘাত করে হলো আমার সাপ্রেশন। যদি কিছু ঘটে তাহলে এই হরমোন কয়টা ইনব্যালেন্স হয়ে যায়। যখনই হরমোন ইনব্যালেন্স হয়ে গেল, তখন আমার আভ্যন্তরীণ গোলযোগ সৃষ্টি হবে। কারণ হরমোন তো এইগুলো চালাতো, আমার সব কিছু চালায় সে, চালক, ভিতরের চালক সে। যখনই আমার হরমোন ইনব্যালেন্স করে দিল, তখন আমার ভিতরে আভ্যন্তরীণ গোলযোগ সৃষ্টি হলো। আগের মতো সেই জিনিসগুলো চলবে না, আগের মতো ঘুম আসবে না, আগের মতো যে হরমোনের যে কাজ, একটা হরমোন তো একটা কাজ না, অসংখ্য কাজ, এই আলোচনা করতে গেলে 1 মাস লাগবে। তাহলে আমার আভ্যন্তরীণ বিশৃঙ্খলা সৃষ্টি হলো। এই আভ্যন্তরীণ বিশৃঙ্খলা যখনই সৃষ্টি হলো, তখনই সেই জায়গায় এই হরমোনের রিয়াকশান, আমার সাপ্রেশন রিয়াকশান, দুই রিয়াকশন মিলে আমার শরীর, মন, আত্মার ভিতরে সংকোচন সৃষ্টি করা শুরু করেছে। সংকোচন, কির সংকোচন? কার্যগত সংকোচন। কার্যে বাধা, কাজ গুটিয়ে ফেলেছে। কোনিয়ামের রোগী নিজেকে যেমন গুটিয়ে ফেলেছে, আমরা বাহির থেকে দেখেছি। সেক্স থেকে সে এখন অমিট হয়ে গেছে, আশা আকাঙ্ক্ষা থেকে অমিট হয়ে গেছে, ভালো স্বপ্ন থেকে অমিট হয়ে গেছে, নিজেকে সংকুচিত করে নিয়েছে। আমার ভিতরের আভ্যন্তরীণ যন্ত্রাংশ যেগুলো আছে, অর্গানগুলো আছে, তারও সংকোচন ঘটিয়ে দিয়েছে। যখনই সংকোচন ঘটিয়ে দিয়েছে, তখনই তার ভিতরে সৃষ্টি হয়েছে ইনার প্যারালাইজড। আর ইনার প্যারালাইজড বলতে কোনো একটা বলেন না যে আমার কিডনি, ওইটা ইনার, ওইটা প্যারালাইজড হয়ে গেছে। সামগ্রিকতা এবং
যখনই আমার সংকোচন শুরু হয়েছে, সেই সংকোচন তো গ্ল্যান্ডেও ধরেছে, আমার শরীরের আভ্যন্তরীণ সব অর্গানগুলোতে ধরেছে। এবার ধরেছে আমার গ্ল্যান্ড। যখনই গ্ল্যান্ড ধরেছে তখনই আমি আস্তে আস্তে প্রকাশিত হচ্ছি রোগীতে, পূর্ণ রোগীতে। এবার আমার এই জিনিসটা শক্ত হয়ে যাচ্ছে, ব্রেস্টটা শক্ত হয়ে যাচ্ছে, টনসিলটা শক্ত হয়ে যাচ্ছে, আমার লিম্ফগ্রন্থি শক্ত হয়ে যাচ্ছে, অমুক হয়ে যাচ্ছে। একের পর এক গ্ল্যান্ড সে আক্রান্ত করছে। তো দেখেন যত করছে ক্রমান্বয়ে একে এক একে এক, 2 3 3 4 4 5 আস্তে আস্তে আগাচ্ছে না? লক্ষণের সংখ্যা বাড়ছে না? লক্ষণের সংখ্যা বাড়ছে। এই সংকোচন যখনই হলো, একসময় হতে হতে তার ভিতরে চলে আসবে স্থবিরতা। তো মানে আর আমি পারি না, আমি এমনভাবে আহত হয়ে গেছি, এখন আমি স্থবির হয়ে গেছি, আমার দ্বারা আর কিছু করার সম্ভব না। এখন আর ওই ব্রেস্টের জায়গায় নাই, সে এখন একখণ্ড পাথর, তার নিজের কোনো ক্রিয়া নাই। পোস্টেড গ্ল্যান্ড, সে এখন এক টুকরো পাথর, তার নিজের আর কিছু করার নাই, সে স্থবির, মানে তার কার্যগত ক্ষমতা আর নাই, স্থবির হয়ে গেছে। এই জন্য ইনার প্যারালাইসিস, ভিতরেও সব সংকুচিত, বদ্ধ, অকার্যকর, বাহিরেও আমি অকার্যকর। এই জন্য দেখবেন আপনারা পরে কোনিয়ামের যে প্র্যাকটিস অফ মেডিসিনের যে রোগগুলোর কথা, যদিও ভালো প্র্যাকটিস অফ মেডিসিন সেরকম বই নাই, এই সমস্ত বুঝে এসে লেখার, ওই সবাই গদবাদা লেখা। এর রোগগুলোন প্রায় রোগীর টার্গেট হলো সেগুলোন ওরকম একেবারে সম্পূর্ণ স্থবির করে ফেলেছে, সেখানে আর কোনো কাজ নেই। এবার ডাক্তারকে ও আর কিছু কাজ হবে না, কেটে ফেলাই দাও, অপারেশন, সিজারিয়ান কেসে সার্জারি ট্রিটমেন্টের লক্ষণগুলো তখন সৃষ্টি করে দেয়। এবার ওনারা অপারেশন করে ফেলাই দেয় যে আর দিয়ে করবেন কি, এটা শেষ, এটা ফেলে দাও। তাহলে এই যে একেবারে অকার্যকর করে ফেলা, একেবারে পাথর খণ্ড তৈরি, একটা অর্গানের নিজস্ব সচল থাকবে। পাথর মানে কি, শক্ত মানে কি, তার মানে তার নিজের বোধ, শক্তি, অনুভূতি, কার্য সব কিছু দিয়ে একটা নিথর, এক খণ্ড, অনুভূতিহীন, সেইটাই তো পাথর। তাই আমার যে অর্গানটাকে ধরে, সেই অর্গানটাকে সে ওরকম পাথর সম কঠিনতায়, কাঠিন্য, আপনাদের বইয়ে লেখা আছে শুধুমাত্র অমুক কাঠিন্য। এই কাঠিন্যকে আরও বিস্তার করেন, কাঠিন্য বলতে কি বুঝিয়েছে, মানে কাঠিন্যের পিছনে কোষ্ঠবদ্ধ দিলে তো আবার আর এক রকম হয়ে যায়, ঠিক আছে? সেই কাঠিন্য নয়, একদম ওর পতন ঘটে দিয়েছে। যখনই স্থবিরতায় আসছে তখন সে একটা নির্দিষ্ট জায়গায় স্তব্ধ হয়েছে। আমরা সকালের শিফটে বলেছিলাম কয়েকটা স্তব্ধ, মাইন্ড স্তব্ধ, বডি স্তব্ধ, ছোল স্তব্ধ। সে আমার টোটাল অর্গান প্লাস রোগীকে স্তব্ধ করে দিয়েছে। এই স্তব্ধতাই হলো কোনিয়ামের প্রতীক, ওইখানে লিখে রাখেন। আমরা যদি প্রতীক হিসাবে ধরতে চাই, কোনিয়াম তোমার প্রতীকটা কি হবে? প্রতীক বোঝেন? প্রতীক একটা নমুনা, যেমন আমাদের ময়লাপোতার মোড়ে ওইখানে একটা 60 গম্বুজের মসজিদের একটা প্রতীক আছে। তার মানে ওইখানে কি আছে সেই জিনিসটার নমুনা নিয়ে এখানে ছোট্ট করে জায়গা একটু বানাই দিয়েছে, যারা ওখানে যেতে পারবেন এখানে দেখে রাখো, তার একটা প্রতিকৃতি এখানে আছে, ছায়া, ঠিক আছে? তাহলে আমাদের কোনিয়ামের প্রতীকটা লিখে নেন আপনারা। কোনিয়ামের প্রতীক হলো স্তব্ধতা বা স্তব্ধ, তার মানে থেমে যাওয়া একটা মানুষ, সেটা তার দেহের সঞ্চালনে থেমে গেছে। ওই যে প্যারালাইজড, এখানেও তো প্যারালাইজড ছিল, তার হাত পাগুলো অসার, হাত পাগুলো কাজে লাগে না, একটু হাঁটতে পারে না, পায়ে শক্তি পায় না। আমি হাঁটি, মনে হয় যেন পা দুটো আমার নয়, মনে হয় যেন পা দুটো ওজন হয়ে গেছে। এই সমস্ত লক্ষণগুলো রোগীরা বলতে থাকে। 2 পায়ে বল পাই না, বেশি সময় দাঁড়াই থাকতে পারি না, এই সমস্ত লক্ষণগুলো আপনাদের কাছে এসে বলবে। তার মানে এটাও একটা প্যারালাইজড, আস্তে আস্তে নির্জীব হয়ে আসতেছে, একসময় সে পড়ে যাবে। ঠিক বাইরে যেমন এরকম হয়েছে, তার অভ্যন্তরের যে অর্গানগুলো আছে সেখানেও অর্গানগুলো তো আমরা সহজে বুঝি না, সেও নিস্তব্ধ, এরকম হালকা একটু একটু কাজ করতেছে, অসার কাজ করছে। এইবার পরীক্ষায় পাঠাই, যদি প্যাথোলজিতে পাঠাই, এই আপনার তো রক্তশূন্যতা, এই আপনার তো অমুক হরমোনের অসুবিধা, এই আপনার বাচ্চা হয়েছে, আপনি তো বাচ্চায় তো ব্রেস্ট দিতে পারবেন না, আপনার তো কৃত্রিম অমুক কোম্পানির এই ঔষধ, এইটা কৌটার দুধ, এইটা খাওয়ান। কারণ মূল ঘটনা ঘটছে স্তব্ধতা ভিতরে। এবারে এই স্তব্ধতা আমার সরাসরি, এই স্তব্ধ কথাটা যদি ধরি, একটা শব্দ স্তব্ধ, এই প্রতীকটা ধরি, এই প্রতীকটা দেখি আমরা, এই স্তব্ধ আমার ফিজিক্যাল কি স্তব্ধ করেছে, আমার মেন্টাল কি স্তব্ধ করেছে, প্লাস আমরা যে নতুন একটা জিনিস নিয়ে আসছি সোল, তার স্তব্ধতা, সেখানে কি পাওয়া যায় আমরা এটা দেখলে তাহলে আমাদের সুবিধা হবে। যে স্তব্ধ কথাটা যে প্রতীক হিসাবে আনলাম, একটা জিনিস দেখে সবটা বুঝবো,
তার তো কিছু প্রমাণ করে দিতে হবে। তাহলে আসেন, ফিজিক্যাল স্তব্ধতা, এটা আপনাদের শিটে নেই। ফিজিক্যাল বা দৈহিক স্তব্ধতা, সেখানে প্রথমেই আছে হরমোন গ্ল্যান্ড বা হরমোনাল গ্ল্যান্ড, যেগুলো আমাদের শরীরে যে বিভিন্ন গ্ল্যান্ড আছে, সেই গ্ল্যান্ডের স্তব্ধতা। গ্ল্যান্ডের যদি স্তব্ধ না হয়, তাহলে কেন তার সেই ব্রেস্ট আজকের একটা পাথরে পরিণত হলো? কেন পোস্টেড গ্ল্যান্ড একটা পাথরে পরিণত হলো? যখনই ওই গ্ল্যান্ড পরিণত হয়েছে, তখনই তার নতুন সেক্সুয়ালিটি আর নেই, সেটা মারা গেছে। যখনই মারা গেছে, তখন ওই কাছ থেকে সে দূরে সরে গেছে। এই জন্য পাশে বসো, সব কিছু বোঝো, আমার কাছে বোঝো, আমার সাহস গুছাও, আমার দরকার একজন মানুষ পাশে, কিন্তু ওইটা না, ওইটার জন্য দরকার না। তুমি যে আশায় করো সে আশা নেই। আমার একজন বন্ধু দরকার, সঙ্গ দরকার। এই সঙ্গী দরকার, সঙ্গ নাই, টাচলেস। কিসের জন্য? স্তব্ধতার জন্য। এবার যদি আমরা আসি ভাইটাল ফোর্স স্তব্ধ হয়ে গেছে বলি, তাহলে কি ঠেকাবে? প্রমাণ করে দেব। আজকের এই সাপ্রেশন বিষের কাছে পরাজয় ঘটেছে আমার ভাইটাল ফোর্সের। যখনই পরাজয় ঘটেছে, তখন এই রেগিটা আমরা কি সতেজ দেখেছি না নির্জীব দেখেছি? সকাল থেকে হাসি নাই, আনন্দ নাই, নড়চড় নাই, ওঠা বসা নাই, যেন একখণ্ড পাথর অথবা চায়নার সেই রোবট ধাক্কা দিয়ে তারপরে চলা লাগে। এই জন্য এক সপ্তাহ আগে একটা রোবটের ছবি দিয়ে তোমাদের বলছিলাম আশ্রমের আগামী ঔষধ বলেছিলাম। ওইখানে আরও নমুনা আছে। এই যে রোবট, আমার কোনিয়ামের রোগীটাও একটা রোবটে পরিণত হয়ে গেছে, কিন্তু তার ভিতরে একটা শক্তি কোনো একটা জায়গায় একটু লুকিয়ে আছে। ভিতরে আটক, জেলখানা বলেছি, ওইরকম একটা জেলখানায় একটু শক্তি আছে মাঝে মাঝে, যেখান থেকে চায় যে একজন সঙ্গী হোক, সঙ্গ ছাড়া। তাহলে ওই যে রোবটটা যেটা দিয়েছি, রোবটের ভিতরে, রোবটটা কি একদম একটা মেয়ে এরকম হয়েছিল না, মুখটুকু বেজার। এবার কেউ একজন আসলো, ওই একটা ছবিতে দেখেন, কোনিয়াম ওইখানে পড়া হয়ে যাবে। একটা লোক এসে, ওর যে বিজ্ঞানী বা চালক, সে একটা সুইচ দিলে আস্তে বুকের এইখান থেকে দরজা খুলে গেল। যেই খুলে গেল, মেয়েটা কি হাসিটা দিল, আজকের আবার দেখবেন গ্রুপে আছে, কি হাসিটা দিয়েছে। তার মানে কি, ভিতরে এক কষ্ট দেখার কেউ ছিল না। তুমি কে এসে টাচ করেছো আমার ভিতরে, দরজা খুলে দিয়েছো। আমার কষ্ট, আমার দুঃখ, আমার সাপ্রেশন, আমার গ্রিভ, আমার স্তব্ধতা, আমার নিঃস্বপ্ন, আমার মৃত্যুকে আমি প্রতিদিন ওখানে পূজা করি, সেইটা তুমি এসে দরজা খুলে দিয়েছো। আমি তাহলে কি বাঁচবো? এরকম একটা স্বপ্ন। যখনই আবার টাচ করে এটা আটকাই দিল, মেয়েটা আবার বিমর্ষ হয়ে গেল। স্বপ্নভঙ্গ, সাময়িক একটা ক্ষণিকের স্বপ্নভঙ্গ। আসেন, এবার কোনিয়াম সকাল থেকে যে আলোচনা করছি, কেউ যদি মিলাতে পারেন, ছবিতে কথা বলবে। তা বুঝেছো এবার কোনিয়ামের ছবি কোন জায়গা? এবার তোমার হোমিওপ্যাথি এমন হতে হবে, তুমি রোবটের ভিতরে ছবি দেবে। কেন রোগী এসে কান্দাকাটি করতে হবে? একটা ক্রিয়াকাণ্ডে দেবে, কারণ তোমার সব লক্ষণ হ্যানিম্যান বলে গেছেন এখানে। শুধু তোমার বিশ্লেষণের অভাব, তোমার ব্রেনের দরজা খোলার অভাব। ওইটা খুলে যদি একবার দেখতে পারো তাকাই, তুমি সব জায়গায় আলো দেখবা, সব জায়গায় সব কিছু দেখবা। এইটা হলো ঔষধকে চেনা, এইটা হলো ঔষধকে জানা। ওই মুখস্থ করে বাইরে একটা দুইটা লক্ষণ করে ডাক্তার হওয়া খুব কঠিন হয়ে যাবে। তোমার একটা রোগীও তো এরকম এসে বসবে রোবটের মতো। ওই ভিতরে আকাঙ্ক্ষা কোথায় ছুতে হবে, কি পরিবর্তন আসবে, সেটা তো ওইখানেই বোঝা যাবে যদি তুমি ভালো বিচক্ষণ ডাক্তার হও। আচ্ছা, তাহলে আমরা বলেছি ভাইটাল ফোর্সের স্তব্ধতা, সেটাকেও স্তব্ধ করে দিয়েছে। বোধহয় সে আগে আর নরণচরণ, দেখবেন আপনার লেখা আছে কোনিয়ামের বইয়ের ভিতরে, নড়াচড়া করতে অক্ষম, নড়াচড়া ভালো লাগে না, জড়বৎ হয়ে বসে থাকে, কথা বলে মূর্তির মতো। কথা বললে একটা যে বডি ল্যাঙ্গুয়েজ আছে, সেই বডি ল্যাঙ্গুয়েজটা থাকে না। সবচেয়ে বড় না, সকালেও বলেছি, কোনিয়ামের কথার ভিতরে বডি ল্যাঙ্গুয়েজ নেই। আচ্ছা, তারপরে আছে আরেকটা জিনিস স্তব্ধ হয়ে গেছে, একটা সচল মেশিন, সচল প্রকৃতি, সচল ন্যাচারালিটি, সেও আজকের স্তব্ধ হয়ে গেছে। একটা জোয়ার হঠাৎ করে থমকে দাঁড়িয়েছে। কি জোয়ারটা? সেক্সুয়াল পাওয়ার। এবার খোঁজেন আমাদের যে ইম্পোর্টেন্সি বা পুরুষত্বহীনতা বা ধ্বজভঙ্গ যেটা বলি, তা কোনিয়ামের ভিতরে আছে। খুব ভালো মেডিসিন, তবে বুঝতে হবে। পাইলেন এরকম একটা জিনিস, এটা রোগী পেলেন, স্যার এই ঘটনা, আর কোনিয়াম দিবেন। এইবার বেটা যদি আগে যদি কোনো মতে মাসে একবার যদি 1-2 মিনিট পারতো, এইবার একেবারে যাবেই না, কাজ শেষ হয়ে যাবে।
এবং সেটা আমরা দেখেছিলাম ওই নওয়াপাড়ার ওই যে ছেলেটা খাওয়াই একদম জড়বাদ করতে, ছেলেটা এসে প্রথম কীরকম কথা বলে, এসে চুপচাপ কোনো কথাই বলতো না, এসে বসতো, নিটান্ডায় বসতো, ঔষধ লাগবে, এক কথা স্যার ঔষধ শেষ। কি ইয়াং একটা ছেলে, 19 বছরের একটা ছেলে, তার ভিতরে যে উদ্যমতা থাকবে সেই উদ্যমতা নাই, তার ভিতরে যে চঞ্চলতা থাকবে সেইটা নাই, তাকে কাজ ঘটিয়ে দিয়েছে। আচ্ছা, তারপরে আছে আমার টিস্যু কোষ কলা যাই বলি না কেন, তার স্তব্ধতা। তো দেখেন এগুলো কিন্তু সব ফিজিক্যাল স্তব্ধতা, এইগুলো নিয়ে আপনার লক্ষণ যান, এই যে কথাগুলো বলছি এগুলো দিয়ে আপনি বড় ম্যাথমেটিক্যাল পড়েন, দেখবেন হ্যাঁ তো এগুলো তো টিস্যু স্তব্ধতা। তারপরে আছে আমাদের টিউমার। এই টিউমারের জন্য তো বেশি ব্যবহার করি আমরা কোনিয়াম আমাদের দেশে ডাক্তাররা, কিন্তু স্নায়ুর অকার্যকরতা বা স্নায়ুর যে প্যারালাইজড বা ইনার প্যারালাইজড ভিতরের আভ্যন্তরীণ সব কিছু মিলিয়ে সেগুলো না আমরা আর চোখে খুঁজে পাই না। টিউমারটা বড় এই জন্য ওইটা পাই না। এবারে টিউমারটারে নিয়ে নাচানাচি করি, ওইটারে কীভাবে ফালানো যায়। আরে এ কি কোটা, গাছের আম দেখতেছে ঝুলে আছে, টান দিয়ে ফেলাই দিলা। অপারেশন তো তাই, অপারেশন মানে তো কোটা। আজকে কোথায় সাপ্রেশন ঘটেছিল এই রোগীর 20 থেকে 30 বছর আগে, কোন জায়গায় সেক্সুয়াল সাপ্রেশন ছিল বা ইমোশনাল সাপ্রেশন ছিল, সেই সাপ্রেশন থেকে তিলে 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 সে আজকের একটা টিউমার হওয়াইছে। তুমি একটা কোটো দিয়ে পারে দিলে এত সোজা, ফেলাই দিলে ঠিকই আছে, কোটা দিয়ে ফেলাই দিলা। এই যে কারণের জন্য, যে বিষের জন্য এই জিনিস সঞ্চয় হলো, সেই বৃক্ষ রয়ে গেছে দেহের ভিতরে, রয়ে গেছে। তাহলে ওরকম ফল আবার জন্মাবে না, আগামী আবার জন্মাবে, ঠিক আছে, আবার জন্মাবে। সেটাই হচ্ছে, আমরা সেটাই দেখছি। তাইলে ওই চিকিৎসা পদ্ধতির সাথে আমাদের পার্থক্যটা কি? আমরা টাচ করি, আমরা শুটটা করি কোথায়? যেখান থেকে সৃষ্টি হয়েছে, সেই সৃষ্টির জায়গাটা আমরা ধ্বংস করে দিচ্ছি। অন্যরা কি করছে? যে ফলটা হয়েছে, ফলটাকে কোটো দিয়ে ফেলানোর মতো হয়ে গেছে। আচ্ছা, এই গেল। তাহলে এই কটা দিয়ে আমরা থামি। ফিজিক্যাল যা দেখবেন সব এই স্থবিরতার ভিতরে চলে গেছে। মেন্টাল স্থবিরতা কি আর বলা লাগবে? সারাদিনের পরে এত কিছু এক কথা বারবার। প্রথমেই স্থবির হয়েছে তার অনুভূতি, যে কথাটা সকালে আসে নাই, অনুভূতি। সে এখন আর কোনো কিছু অনুভব করে না, প্রেম, ভালোবাসা, সুখ, দুঃখ, ব্যথা। সবচেয়ে বড় ঘটনা হলো ব্যথা অনুভব করে না। আছে না, আমরা বলছি না পেইনলেস সকালে। এইবার বোঝেন স্থবিরতা বা পাথরে কিভাবে পরিণত হয়েছে। তার ব্রেস্ট ফুলে চাকা দিয়ে আছে, সে ওর পরে মারতেছে। দেখেন স্যার, এর ভিতরে কিচ্ছু নাই, কোনো ব্যথা ট্যাথা কিচ্ছু নাই। প্রস্রাব বন্ধ হয়ে গেছে, পোস্টেট এনলার্জ হয়ে, ব্যথা নাই। অমুক জায়গার গ্ল্যান্ড একটা শক্ত হয়ে আছে, এরকমই হয়ে আছে, না স্যার কোনো ব্যথা অনুভব করি না। তার মানে কতটা অনুভূতি লেস হয়ে গেছে, সে শেষ করে দিয়েছে, কতটা স্তব্ধ হয়ে গেছে। এর সে আর বড় উদাহরণ কি থাকবে যে পেইনলেস সব কিছু। তার মানে অনুভূতি নাই। সে নার্ভ, অনুভূতি কার? অনুভূতি তো নার্ভের। সে নার্ভকে সে কী করেছিল? টক্সিক করেছিল, তো সকালেই করেছিল, মানে বিকেলে সে আর আলোচনা, সকালে করেছিল না। আচ্ছা, তারপরে আছে আরেকটা স্তব্ধতা আছে এর ভিতরে। টিউমারটা তাহলে স্তব্ধ, একটা কিছু গুছানো, আঙ্গিকে পেয়েছি, মানসিক পেলাম, অনুভূতি স্তব্ধ। আমরা বলি তার যে কষ্ট যেটুকু হচ্ছে, মানসিক কষ্ট, সেটাও একটা জমাট বেঁধে গেছে, সেই ফ্রোজেন পেইন, সেটা একটা খণ্ড হয়ে একটা অসার হয়ে গেছে। এত কষ্টগুলো সেগুলো না এখন আর তাকে স্পর্শ করে না। সে একটা জড়বাদ হয়ে গেছে, ওই রকম ওই কী হয়ে গেছে, রোবটে পড়ে হয়ে গেছে। তার মন কি স্তব্ধ? যে মনে ভালোবাসা নেই, পৃথিবী বাঁচিয়ে রাখে ভালোবাসায়, পৃথিবী টিকে আছে কিন্তু ভালোবাসায়। তা জানেন, ভালোবাসা না থাকলে দিক বিদিক ছুটতাম এক একজন। কি করে দরকার কি? এই যে ওর প্রতি ভালোবাসা বলে এই এত বন্যার ভিতরে চলে আসছে, এটা তো একটা ভালোবাসা। আবার দৌড় দেবে একটু পরে, এই বৃষ্টি পুষ্টি মানে স্যার বাচ্চারা এখন ঘুম থেকে উঠছে, এবার দৌড় দেবে, ভালোবাসা। আবার খাওয়ার ভিতরে এই পর্যন্ত কতবার ডাকার কথা উঠছে, ভালোবাসা। ঠিক আছে, তা পৃথিবী যেই যা করো না কেন, মূলত আমাদের মূল জায়গা টার্গেট হলো ভালোবাসা। এই সারাদিন একটা মানুষ কাজ টাজ করে, লেবাররা দেখেন কি পরিশ্রম করে
ওই সন্ধ্যার সময় যখন কষ্ট করে বাজার করে নিয়ে যায় পাখির বাসায়, আমি দেখে মাঝে মাঝে চিন্তা করি, হায় রে ভালোবাসা, হায় রে বন্ধন। ঠিক আছে, মান অপমান লজ্জা একটা রিক্সাওয়ালা চিন্তা করেন, শহরের দিন সারাদিন রিক্সা চালিয়েছে, কত মান অপমান কত কষ্টের ভিতর থেকে সব কামাই টামাই করে সন্ধ্যার সময় একটা ব্যাগের ভিতরে ঢুকিয়েছে সমস্ত ঘাম পরিশ্রম সারাদিনের অর্জন নিয়ে এবার চলে যায় কোথায়, বাসার ভিতরে চলে যায়, কোনো এক অলিগলির ভিতরে ছোট্ট একটা বাসার ভিতরে। কিসের জন্য, কোন কারণের জন্য, কোন দায়বদ্ধতার জন্য? শুধুমাত্র লাভ। ঠিক আছে, আজকে একটু মাছ কিনেছি, ছোটো মেয়েটা পছন্দ করবে এই মাছটা, ওই খুশি হবে না, ওইতে আমার সারাদিনের ঘাম শুকাবে। আজকের একটা কাপড় কিনেছি না, বউ এটা বেশি খুশি হবে, তাহলে খুশি খুশি মানে কি, তোমার খুশিতে আমার খুশি আসা যায়, তেমন তোমার আমি ভালোবাসি, তুমি একটু আমার ভালোবাসো, এইটা রক্ষা হোক, এই তো, আর কিছু না তো। তাহলে সেই জায়গাটা নষ্ট করে ফেলায় আমার কোনিয়াম। তো সেই কোনিয়ামের কাছে যাই লাভটা কি? এটা মরা জায়গা, সে বুঝবেও না, আপনার অনুভূতিও বুঝবে না, সে আগে নিজেকেই মেরে ফেলেছে। অতএব কোনিয়ামের সহানুভূতি দেখাইয়ে বাঁচতে যায়, নিজে আবার মরতে যায় না। ঠিক আছে, আচ্ছা, তারপরে আছে আমাদের নতুন যে কথাটা এনেছি, আরেকটা স্তব্ধতায় রয়ে গেছে, সেটা হলো আমাদের আত্মা বা সোল। সে যখন স্তব্ধ হয়ে যায় তখন আর কিচ্ছু থাকে না। কারণ যখন দেহ স্তব্ধ হয়, তারপরও মন বিভিন্ন স্বপ্ন দেখে, মন বহুতভাবে তাকে চালানোর চেষ্টা করে, এই করে করে যখন মনও স্তব্ধ হয়ে যায়, মরে যায়, তখন আত্মা একার পারে না যে আমার দুই সাথী শেষ, তাহলে আমিও আস্তে ঘুমিয়ে যাই বা আমিও ঠান্ডা হয়ে যাই। এরপর ওই মানুষটার আর কিচ্ছু থাকে না, হয় পাগল হয়ে যায়, কারণ যখনই আমার কাছে ভালোবাসা থাকবে না, যখনই আমার কাছে অনুভূতি থাকবে না, তখন তো আমি পাগল হয়ে যাব। এই যে রাস্তায় যে পাগল ঘুমায়, ও কি শীত গ্রীষ্ম বর্ষা বোঝে নেই? বুঝলে মাঘ মাসে খালি গায়ে পড়ে থাকে কেন? মাঘ মাসে খালি গায়ে থাকে কেন? মশায় পায় খাইয়ে মশারা বংশ বিস্তার করে যায়, সিটি কর্পোরেশনে মেয়রে যাইয়ে বলে খুব সুন্দর শহর তোমার। তারপরও কিছু আছে যে না, পাশ থেকে গাড়ি যাচ্ছে, সাউন্ড দিয়ে যাচ্ছে, সকালে 10টা 11টার সময় আমি দেখি রূপসাঘাট পাড়ায় যাওয়ার সময় 9টা 10টা বাজে গেছে, কি কঠিন রোড, টেকা যায় না ছাতা দিয়ে, ওর ভিতরে ঘুমিয়ে আসছে। যদি অনুভূতি থাকতো, তার শরীর, মন, দেহ, আত্মার কোনো জায়গায় যদি একটা অনুভূতি থাকতো, সে ওই কাজটা করতে পারতো না। অতএব ওই যারা সমাজবদ্ধ হয়ে টিকে আছে, এখনও রাস্তায় নামে নাই, তারাও একরকম এরকম নিথর এবং স্তব্ধতা। কে করেছে? সাপ্রেশন। তাহলে একটা জীবনরে বিপর্যয় ঘটিয়ে দিয়েছে। শুধু ওর বিপর্যয়ের জন্য সংসারটা বিপর্যয় ঘটেছে না, সবার, সব সদস্য। মূল কারণ ছিল একটা, যদি মহিলা রোগী হয়ে থাকে, স্বামী এটা সাপারেট করেছে, যদি পুরুষ হয়ে থাকে, মহিলা বঞ্চনা করে এভাবে সাপ্রেস্ট ঘটিয়েছে, কোনো একটা কারণের জন্য সে আজকের কোথায় চলে গেছে, বিশাল এক সমুদ্র ইতিহাস করেছে। ছোট্ট একটা ট্রিগার পয়েন্ট। তাহলে ট্রিগার পয়েন্ট কি বুঝছেন আপনারা? এর ব্যাখ্যা দিতে গেলে যা দিবেন, একটু সকাল থেকে যদি প্রথম ট্রিগার পয়েন্ট ধরাই দিতাম, তাহলে সব ওইখান থেকে দেখতেন, হ্যাঁ জন্ম নিচ্ছে ওইখান থেকে, হ্যাঁ জন্ম নিচ্ছে, সব ধরনের কারণ, সব দোষ নন্দঘোষ ট্রিগারের। ঠিক আছে, এই আচ্ছা, এবার আমরা আরেকটা নতুন দেব আপনাদের। ওইখানে যে বলেছি নতুন, কি বলেছি এটাকে, নবধারা। এই পেজটা একটু আপনারা যাবেন, নবধারা পেজে চলে যান সবাই। এটা আপনারা ম্যাটেরিয়া মেডিকায় পাবেন না, আপনাদের হাতে নতুন জিনিস তুলে দিয়েছি। আপনাদের কাছে আবেদন, আপনারাও ক্রমান্বয়ে এই জিনিসগুলো সৃষ্টি করে আমাদের সেই 230-32 বছরের ম্যাটেরিয়া মেডিকাকে যুপোযোগী করে, আরেকটু কার্যকর করে, আরেকটু উপযোগী করে আপনারা সবাই এগিয়ে আসবেন এই কাজে। এটাই থাকবে আপনাদের দাবি। কারণ আমার যে জীবন, এই জীবনে আমি আর সাজাই যেতে পারবো না। আমার একটা বিশাল গ্রুপের দরকার, একটা গুচ্ছর দরকার, সবাই মিলে করতে হবে। এবং খুব তাড়াতাড়ি এরকম কয়েকটা জিনিস আলোচনার পরে, আর এরপরে কিছু ফিলোসফি দেব, ফিলোসফি পড়াবো, কেস টেকিংটা পড়াবো, নিয়মটা। এবং কেস টেকিংটা আসতেছে সম্পূর্ণ নতুন ধারায়। ওই চিরাচরিত জিনিস, কি খাইতে পছন্দ করেন, ওই দিয়ে বিড়াল ভুলবে না। ওখান থেকে কিছু ভাঙতে হবে, মূল হোমিওপ্যাথির মূল জায়গাটায় আসতে হবে, জমানার এবং বিজ্ঞানের চাহিদা মেটাতে হবে। ওই তাবিজ কবজ বেচলে হবে না। তো এই কয়েকটা ক্লাস করানোর পরে তারপরে এই জিনিস নিয়ে আমরা একত্রে বসবো, পার্ট ভাগ করে দেবো এক একজনের কাছে, যে আপনি এই পার্ট করে নিয়ে আসেন, আপনি এই পার্ট করে নিয়ে আসেন। এই যে স্টাডিটা,
এইটা হবে সবচেয়ে বড় স্টাডি। কারণ তখন আপনি খুঁজে পড়বেন। তখন আপনাকে আমি দিলাম, তুমি কেন্দ্রীয় সেন্সেশন বের করো, তোমারে বের করলাম এই ঔষধটার প্রতীক বের করো। এখন প্রতীক বের করলে তো সবটা পরে এক নামে যেন চেনে, এরকম একটা জায়গা, এক নামে যেন তার সমস্ত ঘটনাগুলো এসে যায়। তখন আপনার খুঁজে খুঁজে পড়তে হবে। আর সেই খোঁজার ভিতরে পাবেন, এর ভিতরে বহু থিরামণি মুক্তা যায়, এখন আর চোখে বাঁধে না, এখন পড়লে পাবেন না। এবার আজকেরই যান, আজকেরই একটা ম্যাটেরিমেটিকে পড়েন এই ক্লাসের পরে, আগেও বলেছি এই পড়ানোর পরে যে ম্যাটেরিমেটিকে নিয়ে বসেন, যে বই আছে না কেন, বিশেষ করে কেন্টের লেকচার অন হোমিওপ্যাথি ম্যাটেরিমেটিকটা থাকলে সবচেয়ে ভালো হয়। এবার পরে দেখেন, একটা ঔষধ পড়ছেন যদি আগে 5 ঘন্টায় 2 ঘন্টায়, এখন লাগবে 20 ঘন্টা। কারণ লাইনে লাইনে মজা, থেমে যাবেন কি হয়েছে ব্যাপারটা, এখান থেকে আরও কিছু পাওয়া যায় কিনা। খালি সম্পদ আর সম্পদ, সেই সম্পদটা দেখতে হবে, চিনতে হবে, বুঝতে হবে। যখনই এই প্রেমে পড়ে যাবেন, এই জায়গায় পড়ে যাবেন, তখন হোমিওপ্যাথি ছাড়া দুনিয়ায় আর কিছু ভালো লাগবে না। ঠিক আছে? আচ্ছা, এইবার আমরা নবধারার ভিতরে কয়েকটা কথা আসছে, দেখেন এখানে লেখা আছে কেন্দ্রীয় বোধ। ঠিক আছে? এই কেন্দ্রীয় সব লক্ষণগুলো নেবে আত্মার। এতদিন আমরা বাহির থেকে দেখেছি, টিউমার দেখেছি, ফোলা দেখেছি, শক্ত ব্রেস্ট দেখেছি, কিন্তু ভিতরে শক্ত সূক্ষ্ম জায়গাটা কোন জায়গায়, অ্যাপ্লিকেশনটা কোন জায়গায় পড়ে আছে, কোন জায়গায় অ্যারেস্ট, কোন জায়গায় রোগী অ্যারেস্ট, কথাটা বলেছিলাম। ঠিক আছে? এখন সে কি চায়? এখন অ্যারেস্ট হয়ে জেলখানায় গেছে, জেলখানায় যে বন্দি, জেল খেটেছে, ওই লোকের একটা চাওয়া পাওয়া আছে না? এখন প্রত্যেকটা বন্দির, জেলখানার বন্দির কি চাওয়া পাওয়া আছে নাকি নেই? সেই জায়গাটা আমরা খুঁজব, যে আমার কোনিয়াম যে বন্দি হলো সাপ্রেশনের কাছে, দুঃখের কাছে, অপমানের কাছে বন্দি হয়ে তার শরীরকে স্তব্ধ করে দিয়েছে, নিথর করে দিয়েছে, প্যারালাইজড করে দিয়েছে, হরমোনাল ইনব্যালেন্স তৈরি করে দিয়েছে, অনেক কিছু ঘটিয়েছে। এরপরে এখন সে কোথায় আছে, এখন সে কি চায়, এখন তার চাহিদা কি, এই 3টা জিনিস আমরা দেখব। তো সেখানে হলো সোল, একদম আত্মা। সেইখানে কি চাই, সেখানে আত্মার কেন্দ্রীয় বোধ, সে কী বোধ করে, এই যা কিছু ঘটে গেছে, বন্যা টন্যা, ঘূর্ণিঝড়, ভূমিকম্প, আগ্নেয়গিরি, তার শেষে এখন তার বোধটা কি। তোমরা আজকে সারাদিন অনুষ্ঠান করেছো, কষ্ট করেছো, এই গরমে কষ্ট করেছো, আজকে বিদ্যুৎ নেই, বাড়ির যে সুন্দর খাওয়ার, রেস্ট, বিছানাটা কিছুই পাও নাই। এরপরে তো দিন শেষে তোমার একটা বোধ হবে যে দিনটা ভালো গেল না খারাপ গেল। কারো কারো কষ্ট যাবে যে বোঝেন নাই, যে কিছু পেয়েছেন যাক তৃপ্ত, দিনটা লস করে তৃপ্ত, একটা বোধ তৈরি হবে না? তা আমার রোগীর যা কিছু ঘটে গেছে, এবার তার বোধটা কি, সেটা হলো কোর সেন্সেশন। ঠিক আছে? কোর সেন্সেশন, কোর সেন্সেশনে আছে কি, তার বোধটা কি। এই কোনিয়ামকে যদি জিজ্ঞেস করা হয় যে ভাইরে তোমার এখন কি, তুমি মনে হয় কি তোমাকে নিয়ে, সে কি বলবে জানেন? আমি স্তব্ধ হয়ে গেছি। এবং লক্ষণ যা বলছেন সব লক্ষণগুলো জানি, দেখেন এবার দেখবেন সব ওই স্তব্ধতা। আসলেই তো সে স্তব্ধ হয়ে গেছে, তার চলে না আর এখন। ওই রোগী মনে করছে আমি শেষ, আমি এখন এক খণ্ড পাথর, স্তব্ধ, আমার আর কিছু নাই, আমি স্তব্ধ, সব থেমে গেছে। কি থেমে গেছে? আমার জোয়ার থেমে গেছে, যৌবনের জোয়ার থেমে গেছে, আমার চিন্তার জোয়ার থেমে গেছে, আমার সন্তান জন্ম দেওয়ার ক্ষমতার সেই যে ধারা জোয়ার, সেটাও শেষ। থেমে গেছে আমার আশা আকাঙ্ক্ষার জোয়ার, সব ধুমুরি লেগে গেছে। ধুমুরি বোঝেন? আঞ্চলিক ভাষা এক এক জায়গায় একটা, কিন্তু মূল শব্দটা ধুমুরি। দুমরি, দুই মোড় নিয়ে স্তব্ধ হয়ে থাকে, এইদিকে মোড় নেবে না ওইদিকে যাবে। জোয়ার এবং ভাটা, জোয়ারের যে একটা স্রোত থাকে, পানি একদিকে দৌড়াচ্ছে, এবার জোয়ার শেষ হয়ে গেলে আবার ভাটি লাগার সময় যখন হবে তখন পানি স্তব্ধ হয়ে যায়। আর এই জোয়ার ভাটার মধ্যস্থলটাকে বলা হয়, যখন থেমে যায় পানি একদম স্তব্ধ হয়ে দাঁড়িয়ে যায়, এদিকেও যায় না ওদিকেও যায় না, তার মানে আর একদিকে গতি নেবে, ওইটাই বলে দুমরি। আচ্ছা, তাহলে আমরা একটা পেলাম, নবধারার একটা জিনিস পেলাম, কেন্দ্রীয় বোধ বা কোর সেন্সেশন। তার কেন্দ্রে কোন সেন্সেশনটা থাকে? বাইরে তো বহুত রকমের সেন্সেশন থাকে, পা জিন জিন করে, কামড়ায়, টাটায়, ছাটায়, ছিঁড়ে ফেলা, জ্বালা, মরিচ লাগা, আগুন লাগা, কত রকমের সেন্সেশন হয়। সব কিছু মিলিয়ে কেন্দ্রে কি সেন্সেশন হয়, সেটা হলো জায়গা। সেই মূল জায়গাটা যদি ধরতে পারেন তাহলে ইউরেকা, কারণ ওইখানে ঔষধ দিতে হবে। আর বাহিরের হলো
সাদৃশ মিলিয়ে যেতে হবে। হ্যাঁ, তোমাদের সন্তান এতগুলো পেলাম, এতগুলো লক্ষণ পেলাম, যাই তোমার মায়ের কাছে খবর নেই। তোমার মাকে সান্ত্বনা করলে তোমরা, মায়ের যদি বুকে দুধ হয় তোমরাও দুধ পাবা। ঠিক আছে? আচ্ছা, তারপরে আছে কেন্দ্রীয় চাহিদা, কোর নিড। সেখানে কি চাই এখন? তার তো একটা বোধ আছে ওখানে যে আমি স্তব্ধ হয়ে গেছি, কিন্তু সেই স্তব্ধতাটা তো ভাঙার জন্য বা কিছুর জন্য একটা স্বপ্ন থাকতে পারে, তার একটা চাহিদা থাকতে পারে, চাহিদা সৃষ্টি হতে পারে কোর। তাহলে আমার কেন্দ্রীয় বোধটা গেল যে এই রোগীর যা কিছু জ্বর ঝাপটা ঘটে গেল, কেন্দ্রীয় একটা বোধ আছে। আমাদের মাইলস্টোনে যা ঘটে গেছে, একটা ছোট্ট ট্রিগার পয়েন্ট ছিল, একটা বিমান পথ হারানো, একটা ট্রিক একজনার হাতে। এবার এই যখনই সেই ট্রিগার ওইখান থেকে লস করে দিল, একটা স্কুলের বিষয়ে যে তছনছ করে দিল, পুড়িয়ে দিল, এবার অনেক লক্ষণ সৃষ্টি হলো, অনেক ভিডিও সৃষ্টি হলো, অনেক সংবাদ আসলো, অনেক কিছু তৈরি হয়ে গেল। এবার তো সত্য আছে, আবার মিথ্যা ভিডিও আছে। তাহলে আমাদের রোগীর ভিতরেও যেরকম লক্ষণ প্রকাশ করে, এর ভিতরে সত্য মিথ্যার এরকম অনেক কিছু থেকে যাবে। যাই হোক, এইবার ওইখানে একটা বোধ ছিল না ওই মায়ের, ওই শিক্ষকের একটা বোধ তৈরি হয়েছে না? কি বোধটা এসেছে? সেটাই হলো তার কেন্দ্রীয় বোধ। এবার যখনই কেন্দ্রীয় বোধটা হয়ে গেল, তাহলে সেন্সেশন, কোড সেন্সেশন আমরা পেলাম, আমি স্তব্ধ হয়ে গেছি। এবার কেন্দ্রীয় চাহিদা, স্তব্ধ হয়ে গেছে, এবার কেন্দ্রীয় চাহিদা কি? ওই মায়েদের কি বোধ হয়েছে? একটা শূন্য একটা জায়গা তৈরি হয়েছে। এবার তো একটা চাহিদা আছে। তার চাহিদাটা কি? আমরা যাই, সান্ত্বনা দেই, স্কুলের শিক্ষকরা যাক, মাদের সান্ত্বনা দেখ, বাংলাদেশের প্রেসিডেন্ট যাক, যাই বলুক, মা কিছু করার ছিল না, কিছু সময়ের জন্য সে সান্ত্বনা পাইলেও পাবে বিভিন্ন জায়গার থেকে। আর যার এক মায়ের একটা সন্তানই চলে গেছে বা তিনজনই চলে গেছে, তিনটে সন্তান তিনটাই চলে গেছে, তার তৈরি হবে একটা আবেদন যে আল্লাহ আর একটা বাচ্চা দেয়। একটা ছিল, সেটা কোল থেকে চলে গেছে, হ্যাঁ সেটা তো আসবে না। তারপরে একটা নিয়ে গুছাতে চেষ্টা করবে, একটা মূল আবার একটা অ্যাপ্লিকেশন থাকবে, একটার পরে একটা পরে ধাপে ধাপে তৈরি হয়। হ্যাঁ, কেন্দ্রীয় চাহিদা অ্যাপ্লিকেশনটা কি? আমাদের রোগী যা কিছু বলো কেন, ওই বোধ সোধ সৃষ্টি হয়ে অনুভূতি দিয়ে লাস্ট একটা জিনিস যাবে, এইটা হলে আমি শান্ত হই, এইটা আমার প্রয়োজন, সেই বোধ মানে আবেদন, অ্যাপ্লিকেশন। তাহলে কোর অ্যাপ্লিকেশন, একা থাকতে দাও, আমাকে একা থাকতে দাও। ঠিক আছে? এই লক্ষণটা ঔষধ আলোচনায় এত ছোট করে এক জায়গায় আসছে যা চিন্তাও করতে পারবেন না। ওইখানে আসছে কোম্পানি, ইংরেজিতে বলে কোম্পানি অ্যাভারশন, সঙ্গী অপছন্দ, সঙ্গ অপছন্দ। দেখেন সেই জিনিসটাই ঘুরে ঘুরে কিন্তু এখানে আসছে। তার মানে আমি ওই সঙ্গী ফঙ্গী বন্ধুবান্ধব ওগুলো লোকজন চাই না, আর বন্ধুবান্ধব চাই না, সেটাই। তার মানে কি? আমাকে একা থাকতে দাও, কারণ আমি এখন আর তোমার সাথে সচলভাবে হাঁটতেও পারবো না, যাইতেও পারবো না, হাসতেও পারবো না, গাইতেও পারবো না, তোমার চাহিদা যেটা সেটাও মেটাতে পারবো না, কিচ্ছু নাই আমার কাছে, আমি স্তব্ধ, একখণ্ড পাথর। অথবা আমাকে কোনো এক পাহাড়ে কোনো একটা জায়গায় নিরিবিলি আমাকে পড়ে থাকতে দাও। ক্লিয়ার? এই যদি হয় আমাদের কেন্দ্রীয় সেন্সেশন। এইবার আমরা আরেকটা ধারা নতুন নিয়ে আসছি, সেটাও আপনারা দেখেন, সেটাও নবধারার ভিতরে দেখেন। এটা আমার হোমিওপ্যাথিতে, ফিলোসফিতে আছে, আমার অর্গাননের ভিতরে আছে, আমার হোমিওপ্যাথি প্রিন্সিপালের ভিতরে আছে, সব কিছুর ভিতরে আছে, কিন্তু আমরা সাজিয়ে কখনো বলি নাই। ইভেন পাশ করে গেছেন 4-5 বছর ধরে পড়ে, কর্ণকুহরেও আসে নাই এরকম শব্দ আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ শব্দ। তার ভিতরে কনস্টিটিউশন কথাটা আমরা সবাই জানি, কিছু জন্য জানি আমাকে হোমিওপ্যাথি ধাতুগত চিকিৎসা, এই জন্য কনস্টিটিউশন ট্রিটমেন্ট বলি, এই কথাটা আছে। আমার রোগীর কনস্টিটিউশন বের করতে হবে আপনার, ওইখানে সিরিয়াল দিয়ে লেখা আছে। এবার আছে সাবসিবিলিটি। সাবসিবিলিটি এটাও আমার হোমিওপ্যাথি খুব গুরুত্বপূর্ণ কথা, কিন্তু আমরা সেটাকে নেই না। তার মানে আমার এই রোগীটা যে সেক্সুয়াল সাপ্রেসড হলো না, এই সেক্সুয়াল সাপ্রেট হওয়ার পরে তারপরে কি কার সাহায্য পেল? অর্গাননে, হরমোনের সহায়তা পেয়েছে না সাপ্রেশন? যখনই হয়েছে তখন শরীরের ভিতরে কি হয়েছিল? ওই দুজনে মিলে, এই তো একটু আগে উপরে বলেছি, আভ্যন্তরীণ গোলযোগ, এ কথাটা বলেছিলাম না? সাপ্রেশন, তারপরে বলছিলেন হরমোন ট্রিগার, এই দুটো মিলেই তারপরে সৃষ্টি হয়েছিল কি ট্রিগারে? আভ্যন্তরীণ গোলযোগের কথা বলেছিলাম। ভুলে যান কেন এত সকালে? আভ্যন্তরীণ গোলযোগ।
যখনই আভ্যন্তরীণ গোলযোগ সৃষ্টি হয়ে টোটাল একটা সংকোচন বা স্থবিরতায় নিয়ে আসবে, সেইখানে আর এক ধরনের নতুন প্রবণতা সৃষ্টি হবে নতুন। কারণ ওই তো জগৎটা তো এখন ন্যাচারাল জগৎ না, সাধারণ জগৎ না, সুস্থ জগৎ না, ক্রিয়াশীল জগৎ না, একটা উচ্ছৃঙ্খল বিশৃঙ্খল বা নষ্ট বা কী বলা যায় ডিজিয়ার, ওখানে একটা গোলমাল পাকিয়ে গেছে, গোলযোগ সৃষ্টি হয়ে গেছে। এখন এই গোলযোগ সৃষ্টি হওয়ার কারণে ওইখানে একটা নতুন ক্ষেত্র তৈরি হয়, ক্ষেত, সেই আগের সে নাই, তার হরমোন ভেঙেছে, তার মন ভেঙেছে, তার ব্লাড ভেঙেছে, তার শরীর শক্ত হয়ে গেছে, দিয়েটি একটা টোটাল ক্ষেত্র তৈরি হয়ে আছে। সেইটাকে বলা হয় সাবসিবিলিটি। কারণ ওইখানে ওই জায়গাটায় এখন একটা প্রবণতা সৃষ্টি হয়েছে, রোগ প্রবণতা, একটা রোগ প্রবণতা সৃষ্টি হয়েছে ওইখানে। তার মানে এখন যদি কোনো উত্তেজক বা উদ্দীপক কারণ বসে বসে, তাহলে ওই প্রবণতার রোগকে ধরে বসবে যে আর চাইতে পারবে না, আমি তোমাকে ধরে বসবো। এই যে আমাদের 2-3 বছর আগে কোভিড গেল, কোভিডে তো সব মারা যায় না। যিনি টিউবারকুলার মায়াজমে যে শরীরের ভিতরে যে সাবসিবিলিটি তৈরি করে দিয়েছে, যে তুমি পারলে বক্ষব্যাধি সম্পর্ক কিছু একটা পারলে ছোঁয়া লাগাও, আমি তোমাকে ধরে বসবো, ক্ষেত তৈরি হয়ে আছে, কোভিডের বীজ বনলেই হলো। এটাকে বলে সাবসিবিলিটি। তার মানে কি, আমার যা কিছু ভেঙেছে, দুঃখে ভাঙুক মনে ভাঙুক, আমার ডিফিসিয়েন্সি, খাদ্য ডিফিসিয়েন্সি মানে ভিটামিন ডিফিসিয়েন্সি, এরকম তো একটা কারণ আছে। এটা আমরা সামনের ক্লাসে আসতেছি যে রোগের মূল ট্রিগার পয়েন্ট কয়টা, 4টা ট্রিগার পয়েন্ট। আশ্চর্য হয়ে যাবেন, 4টা দরজা দিয়ে রোগ ঢোকে মানুষের শরীরের ভিতরে, কোনো না কোনো একটা দরজা খোলা পাই আপনার ওখানে ঢুকে গেছে। একটা হলো মায়াজম, ফার্স্ট ডোর মায়াজম। সেকেন্ড ডোর হলো হরমোন ইনব্যালেন্স, এখান থেকে রোগ ঢুকে যায় যদি ইনব্যালেন্স হয়ে যায়। থার্ড ডোর কি ছিল? সাপ্রেশন, বিভিন্ন সাপ্রেশন মাত্র শুধুমাত্র সেক্সুয়াল সাপ্রেশন মানে গ্রিপ সাপ্রেশন নয়। তোমাদের সাপ্রেশন 100-র উপরে পড়িয়েছি এই গত 1 মাস ধরে পড়াচ্ছি, এখনও আরও 4 পাতা বাকি আছে। সাপ্রেশন কত কিছু হতে পারে, কত দুয়ার থেকে সাপ্রেশন হতে পারে। অতএব সাপ্রেশন শুধুমাত্র গ্রিপ আর সেক্সুয়াল সাপ্রেশন, আর একটা হলো আমার মলম সাপ্রেশন। এই কয়টা নিয়ে আমরা বসে থাকি, এই কয়টাই সাপ্রেশন না। আপনার ওই মলম সাপ্রেশন যা হয়, গ্রিপ সাপ্রেশন যা করছে, তার চেয়ে আপনার জেলাস সাপ্রেশনে আরও বেশি ক্ষতি হচ্ছে, অনেক গুণ বেশি ক্ষতি হচ্ছে। সেটা আমরা আলোচনায় আনি না, ঠিক আছে? তাহলে এই সাপ্রেশনের জিনিসগুলো সম্পর্কে আপনাদের একটা নমুনা দেবো ইনশাল্লাহ। 7-8 পাতার উপরে গেছে, ছোট্ট করে আলোচনা করে গেছে। তারপরে সাপ্রেশনের পয়েন্টগুলো, কোথা থেকে সাপ্রেশন হতে পারে। আজকের আমরা যে টিকা দিয়েছি, টিকা সাপ্রেশনটা আছে আমাদের হোমিওপ্যাথিতে, বেশ জোরালোভাবেই আছে, ঠিক আছে? কিন্তু জন্ম নিয়ন্ত্রণে বড়ি খাচ্ছে প্রতি মাসে ধরে ধরে, সেটা সাপ্রেশন কই? যে সাপ্রেশনে আপনার শুক্রকীটকে মেরে ফেলেছে, জায়গায় যাইতে দেয় নাই, বাচ্চাটা জন্ম দিতে দেয় নাই, ন্যাচারাল একটা নিয়মকে বাদ দিয়ে দিয়েছেন, সে সাপ্রেশন কই? সে সাপ্রেশন লাগবে, সেটাই জামান ছাড় দিবে। এবং তার ক্ষতি কী এবং তার ঔষধ কী, সেই জন্য বলেছি নবধারা। আচ্ছা, তারপরে আছে আমার ইন্ডিভিজুয়ালিটি। এই ইন্ডিভিজুয়াল, এই কথাটা আমরা সবাই বোঝা উচিত যে ইন্ডিভিজুয়াল কথাটার মানেটা কি। তার মানে বাংলায় স্বাতন্ত্রতা। আমাদের ঔষধ নির্বাচনের সবচেয়ে বড় জায়গাটা হলো এই ইন্ডিভিজুয়ালিটি। কিসের জন্য? কারণ একই রঙের মাথা যন্ত্রণা, একই ঢঙের মাথা যন্ত্রণা, একই অনুভূতির মাথা যন্ত্রণা বা শুধু মাথা যন্ত্রণা অসংখ্য রোগী পাবো। এই আপনারা এখানে যতজন আছেন সবার মাথা যন্ত্রণা। এইবার যদি আমি ওই আলাদা বড় ডাক্তার হই, তাহলে সবার জন্য প্যারাসিটামল, টাপনিল, আর ওই কি যেন একটা ট্যাবলেট দিতে আগে, ওগুলো এখন নাই, পানিতে গ্লাসের ভিতরে নাচানাচি করে, ডিসপ্রিন, সবার জন্য ডিসপ্রিন খাও। এক কথায় শেষ। আর হোমিওপ্যাথি অত সহজ নয়। যদি 100 লোক থাকেন, 100 লোকের 100 ঔষধ হতে পারে, 70টা হতে পারে, 80টা হতে পারে, মিনিমাম 8-10টার নিচে তো নাই। কিসের জন্য? এই ইন্ডিভিজুয়ালিটির জন্য। আপনার ব্যথার ভিতরে ইন্ডিভিজুয়ালিটি লুকিয়ে থাকে, রোগের। আপনার রোগীর ভিতরে, দেহের ভিতরে আছে, আপনার মনের ভিতরে আছে, আপনার আত্মার ভিতরে কোনো না কোনো জায়গা থেকে আপনার ইন্ডিভিজুয়ালিটি আছে। সব জায়গার ইন্ডিভিজুয়ালিটি খুঁজতে হবে। মাথা যন্ত্রণা তোমার কোথায়? ডান পাশে। তোমার কোথায়? বাম পাশে। তোমার কোথায়? ডান পাশে। তোমার কোথায়? বাম পাশে। আল্লাহ, তো 2জন ডান 2জন বাম।
অর্ধেক অর্ধেক হয়ে যাচ্ছে ডাইন বামে, তাহলে ওর দুইটা ঔষধ, তাও হবে না। তাহলে আমার রোগের ভিতরেও পার্থক্য থাকতে হবে। তোমার ডান পাশে ওর বাম পাশে, দুজন স্বতন্ত্র আলাদা। অথবা দুজনের ডান পাশে একজনের কামড়াচ্ছে আর একজনের টাটাচ্ছে, ইন্ডিভিজুয়ালিটি আলাদা হয়ে গেল, দুজন আলাদা ঔষধ। অথবা উপশম হ্রাস বৃদ্ধিতে ইন্ডিভিজুয়ালিটি থাকতে পারে, তোমারটা ফিতা দিয়ে বেঁধে রাখলে উপশম, আর ওর মাথা বাতা তো দূরের কথা, ছুতেও দেয় না, সাথে সাথে ইন্ডিভিজুয়ালিটি তৈরি হয়ে গেল রোগের। এইবার আসো, তোমরা এটা বাহ্যিক থেকে রোগের ইন্ডিভিজুয়ালিটি করে নিয়েছি, তোমার ভিতরের মানসিক ইন্ডিভিজুয়ালিটি কি, মনোস্টেটের ইন্ডিভিজুয়ালিটি কি? এ তো গেল কেবল রোগের স্টেট। এবার আসো দৈহিক, ও খাটো এবং মোটা, আল্লাহ ও কি শীর্ণ এবং পাতলা শুকনো, দুজনের ইন্ডিভিজুয়ালিটি আলাদা হয়ে গেল, ফিজিক্যাল। আসেন মেন্টাল, এই তোমার কি, হ্যাঁ আমি খুব রাগী, সহ্য হয় না, সব দাঁচেস হয় না, খালি খিটখিট করি। আরেকজনে বলতেছে কি এত রাগ হোক, আমার তো রাগ ওঠে না, ওসব কথা সব ধারে দেওয়াতে আমার কিছু উত্তেজনা সৃষ্টি করে না। দুজনের ইন্ডিভিজুয়ালিটি আলাদা। আবার সাবসিবিলিটি যে বলেছি, সাবসিবিলিটিরও ইন্ডিভিজুয়ালিটি আছে, ইন্ডিভিজুয়ালিটি সবার আছে। কি সুন্দর বৃষ্টি হচ্ছে, একদম আমাদের হাতের নাগালে, হাত বাড়ালেই বৃষ্টি। কারো কারো মনে চায় যে এখন ওইনে যাই, বিশেষ করে এই একজন যে যদি বাড়ির কাছে কাপড় চাপড় থাকতো, কাছাকাছি বাসা থাকতো, ওইনে যাই দাপাইতাম। আচ্ছা, আর একজনে বলে রে বাবা খবরদারও পানি একটু মাথায় লাগাইতে পারবো না, একেবারে জ্বর সর্দি কাশি হয়ে যাবে। তার মানে সাবসিবিলিটিরও ইন্ডিভিজুয়ালিটি আছে। তার মানে ওইটা হাইড্রোজেনের ধাতু, ও বুঝতেই পারবে না। প্রবণতা আছে, প্রবণতা ক্ষেত তৈরি হয়ে আছে, বৃষ্টি লাগলেই অঙ্কুরোদ্গম হবে জ্বর কাশি। তাহলে দেখেন ইন্ডিভিজুয়ালিটি প্রত্যেকটা জায়গায় লুকিয়ে আছে। ও 14 ঘন্টার ভিজেও কিছু হয় না, ও 5 মিনিটের মাথায় পানি লাগাইছে, কাজ শেষ। তো কী করে আপনি মাথা যন্ত্রণার এক ঔষধ দেবেন? দুইটার ক্ষেতই তো আলাদা। এই ক্ষেতে ধান বুনতে হবে, ওই যেটা হাইড্রোজেনয়েড, আর এই শুকনো ক্ষেতে এটা লাল শাকের বীজ ফেলাতে হবে। এখন ওই ভিজা খেতে যাই যদি আপনি লাল শাকের বীজ ফেলান, আর প্রত্যেকদিন সকালে যাই দেখেন অঙ্কুরোদ্গম হয়েছে নি লাল শাক, হবে? আবার এবার শুকনো দুলট বিটা বালির ভিতরে যদি শুকনো জায়গায় যদি ধান রোপণ করে বীজ ফেলান, দেখি গজাইছে কিনা, হবে? তাহলে কোন ক্ষেতে কোন বীজ দিতে হলে এটা যদি আলাদা হয়, তাহলে আমার রোগীর ক্ষেতও তো আলাদা, সেইখানে বুঝে বীজ বপন করতে হবে, নাহলে অঙ্কুরোদ্গম হবে না। ইন্ডিভিজুয়ালিটি। তারপর আছে আরেকটা শব্দ আছে, ইডিওসিনক্রেসিস আছে না, ইডিওসিনক্রেসি আছে, তার মানে ব্যতিক্রমধর্মী প্রতিক্রিয়া। ইডিওসিনক্রেসিটা খুব একটা আপনাদের পড়া যাবে না ঔষধ নির্ভর, কারণ ইন্ডিভিজুয়ালিটি জেনে গেলে ইডিওসিনক্রেসি খুব একটা আপনাদের বিশেষভাবে দরকার হবে না। তার মানে ব্যতিক্রমদের প্রতিক্রিয়াটা কি, তার ভিতরে কি প্রতিক্রিয়া করে, ব্যতিক্রম কি সেটা, সেই জিনিসটা। আর লক্ষণের ভিতরে আপনারা পিকিউলিয়ার লক্ষণ, প্রথমে আমরা রেয়াল লক্ষণ দিয়েছি। আমাদের যত ম্যাটেরিয়ামেডিকা পৃথিবীতে তৈরি হয়েছে, কেউ এগুলো আলাদা করে নাই, সব ওর ভিতরে আছে। সব ম্যাটেরিয়ামেডিকা, ছোটো বড়ো ম্যাটেরিয়ামেডিকের ভিতরে সবই আছে, গুছিয়ে কেউ দেয় নাই যে রেয়াল লক্ষণ এই কয়টা, পিকিউলিয়ার লক্ষণ এই কয়টা। আর একটা লক্ষণ নতুন আসছে, একদম সম্পূর্ণ নতুন নিয়ে আসছি আমি, কন্ট্রাডিক্টরি লক্ষণ, সিমটম। ঠিক আছে, এই লক্ষণটার মূল্য খুব ভালো, যেগুলো আমি আপনাদের ওই অনুষ্ঠানেও বলেছিলাম যে বিপরীতমুখী লক্ষণ, এটার সাথে ওই মাথার মিল নেই, এরকম কিছু কিছু লক্ষণ আছে যেটার সাথে এটা মেলে না, এরকম কিছু লক্ষণ আছে। এই লক্ষণগুলো খুব সুন্দর লক্ষণ। তার মানে এখান থেকে কি পরিচয় পাওয়া যায় জানেন? এর প্রত্যেকটা কারণ আছে, ব্যাখ্যা করতে গেলে বিশাল ব্যাপার। এই লক্ষণ হলো রোগ শক্তি একবার চিন্তা করে আমি এটা করে ফেলবো, জীবনী শক্তি যে বাধা দেয়, যখনই বাধা দেয় তখন জীবনী শক্তি একদিকে নিয়ে যায়, রোগ শক্তি আর একদিকে নিয়ে যায়, বলে ওইখানে কন্ট্রাডিকশন শুরু হয়ে যায়। অতএব যারা বলে পিকিউলিয়ার লক্ষণের কোনো কৈফিয়াত নাই, কোনো প্যাথোলজিক্যালি নাই, প্রত্যেকটার আছে, আমরা যেতে পারি না সেখানে, প্রত্যেকটার বিজ্ঞান আছে, যুক্তি আছে। এই যে জীবনী শক্তি আর রোগ শক্তির যে মাঝখানে গন্ডল, দুজনে তো দুইমুখী। অতএব একদিকে টার্ন নেয় তুই যেতে পারবি না, দখল করতে পারবি না, আরেকজনে আর একদিকে টার্ন নিয়ে মাঝখানে পড়ে যায়, লক্ষণ বিকৃত হয়ে যায়। এই লক্ষণটার মূল্য খুবই খুবই বেশি। আচ্ছা, তাহলে আমাদের মোটামুটি একটা নমুনা আমরা পেয়ে গেছি নাকি? সবটা পাইয়েন না যে একেবারে সব পাই গেছি, কোনই আমার জীবনেও পারবো না, পরের দিন আবার যেদিন ধরবো দুইটা ঔষধ পড়ানো, তখন এই দিক থেকে ডিলেট হতে থাকবে এত কিছুর পরে। তাহলে সেইখানে 2 লাইন বই পড়ে কি হয়, সারা দিন
6-7 ঘন্টা লেকচারের পরে যদি তারপরে ভুলে যান, এত ব্যাখ্যা, এত তুলনা, এত ছবি দেখানো, তারপরে যদি ভুলে যান, সময়ের কালে রোগী দেখবেন কোনিয়াম থইয়া ক্যালকেরিয়া ফ্লোর দিয়ে বাড়াই দিয়েছেন, পরে এক সময় মনে করছে আরে কেন এই ওষুধটা দিলাম না, এইটা তো দেওয়া উচিত ছিল, মনে পড়লে তখন এই আফসোসটা হবে। এই মহিলা যেদিন চেম্বারে এসেছিল সেদিন ছিল কে? 1, 2, 3 জন আরও ছিল, তারা মনে হয় এখানে আজকের নেই। যে কয়জন ছিল আর যারা ছিলেন না তাদের গল্প, আর যারা দেখেছে চেম্বারে তারা দেখেছেন। এই মহিলা একটা আসল এরকম পেশাই দিয়ে এইখান থেকে এইভাবে ডেকে একচোখ করে ঢুকলো চেম্বারের ভিতরে। চেম্বারে ঢুকে আস্তে নিস্তব্ধভাবে বসলো। এই যে আমরা একটু আগে নিথর যে কথাগুলো বলেছিলাম, স্তব্ধতার কথা বলেছিলাম, চলনহীনতার কথা বলেছিলাম, ইনার প্যারালাইসডের কথা বলেছিলাম, সব কিছুর চিত্র এই রোগীর ভিতরে ছিল। এবং কোনিয়াম যে একটা ক্যান্সারের ঔষধ, যেহেতু টিউমার পর্যন্ত আমরা গেছি, মানে সেটা টিউমার যখন কোনো সচল অচল বা স্থূল হয়ে যাবে, স্তূপাকৃত হয়ে যায়, তখনই সেইখানে ক্যান্সার জন্ম নেবেই। ঠিক আছে? আর ক্যান্সার যেগুলো ক্যান্সারাস টিউমার হবে, যেমন কার্সিনোমা, এগুলো গতি গোড়ার থেকেও আলাদা, তার মায়াজমের ইন্ধন, অমুকের ইন্ধন, বহুত কিছু দিয়ে টেন্ডেন্সি দিয়ে, এই যে আমরা একটু আগে পড়িয়েছিলাম সাবসিবিলিটি, সেই প্রবণতাও থাকতে হবে। যাই হোক, এই মহিলা ওভাবে এসে বসলো, যদি তোমাদের মনে থাকে। বসার পর প্রথম বসান কোথা থেকে আসছেন, কারণ প্রায় রোগী দিয়ে আমি জিজ্ঞাসা যে কোন মারফতে কোন জায়গা থেকে কত দূর থেকে আসছে সেটা একটা জিজ্ঞেস করে নিই। সে অ্যাড্রেস করলো, আমরা এই বক্তৃতার ভিতরে অ্যাড্রেসটা বলবো না, সে অ্যাড্রেস করলো আমি অমুক জায়গা থেকে আসছি। এবার বলার পরে বললো আমি আসছি, তার আগে একটা কাজ করে আসছি, আমি অমুক বাজার পর্যন্ত এসে ওইখান থেকে বাজার করেছি, বাজার করে বাড়ি পাঠাই দিয়ে তারপরে আপনার কাছে আসছি। নিজের স্বতঃস্ফূর্তভাবে বলছে। কি বাজার করলেন? কয় আমার গোসলের সাবান, লোবান, আতর যা কিছু লাগে সব বাজার টাজার করে দিয়ে বাড়িতে পাঠাই দিয়ে তারপরে আপনার কাছে আসছি। আমি আর বাড়ি যাই না, পর থেকেই আমি চলে আসছি। চিন্তা করেন, একজন মহিলা নিজের হাতে নিজের মৃত্যুর গোসলের কাপড় কিনেছে, সেন্টমেন্ট, আতর টাতর যা কাপড় চাপড় লাগে সব কিছু কিনে দিয়ে তারপর সেখানে তার হাতে সময় ছিল 6 দিন না কয় দিন বলছিল, খেয়াল নেই আমার, এরকম 10 দিনের মতো বলেছিল, এরকম বলেছিল যে 10 দিনের মতো সময় আছে আমার হাতে, ডাক্তাররা যে ডেট দিয়েছেন। সেই রোগীটা নিজের হাতে নিজের গোসলের শেষ বিদায়ের সব কিছু বাজারঘাট করে এবার ডাক্তারখানা যে হাজির হয়েছে, নিজে কথা বলছে। আমরা যে সকাল থেকে বসে আসছিলাম, সে প্রচণ্ড প্রত্যয়, সে প্রচণ্ডই ধীর, প্রচণ্ড শক্ত, সে টলে না, সে অটল। এই মহিলা কেমন অটল, এর সে আর কি দেখাবেন? এ তো আমাদের আর এক সক্রেটিসের গল্পের মতো। সে যখন তার মৃত্যুকে বরণ করে নিয়েছিল, হয়তো সক্রেটিস নিজের সাবান লোবান কেন নাই, এ তো তার চেয়ে আর এক ধাপ বেশি করেছে, উঠে আর এক ধাপ বেশি করেছে না? এবং এত কিছু করার ভিতরে এক ফোঁটা অশ্রু, একটু অনুশোচনা কিচ্ছু নেই। এবং সে অ্যাপ্লিকেশন করেছিল আমাদের ছাড় যন্ত্রণাটা যদি কমাই দেন। এবং ক্যান্সার হয়ে দেখছেন তো, ছবিটা দেখছেন আপনারা সবাই, কীভাবে কতগুলো ছিদ্র ভিতর থেকে হয়েছে, এবং টোটাল এই গলা পর্যন্ত, এই পর্যন্ত টোটাল একটা জায়গা পাথরের মতো ব্লক হয়ে গেছে, সে গিলতে পারে না। যেমন এই এক সাইডের এক কানার থেকে একটু জাইটের পাই, আর এই সাইডটা সম্পূর্ণ একটা, এই মাথার থেকে ধরে এই একটা সাইড, এইটা এক খণ্ড একটা শক্ত হয়ে আছে, ডোক গিলতে পারে না। ডোক গিলতে গেলে বহুত কষ্ট করছে, নিতে পারে না। ওই একটা কানার থেকে ছিদ্র আছে, গলার ওখান থেকে ফুলে হার্ড হয়ে আছে, বা অনুভূতি লেস হয়ে গেছে, ওখানে স্তব্ধ হয়ে গেছে, ওই কোনো এক কানার থেকে আস্তে 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 ঢুকায়। এখন উনি যে কথাগুলো বলছে সে দেখে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে, জানলা একই ঘটনা, অনেক দিন পরে মারা গেছে। এবং সেটা আমরা সকালে সেশনে বললাম যে সে স্বামী প্লিস্ট, যে স্যার সে যে বিনা কষ্টে মারা গেল, পছন্দ টছন্দ লাগিয়ে এটাকে এখন যাতা হয়ে যায় নাই। কারণ বলতে পারেন স্যার আপনাদের এত কোনিয়াম সারাদিন পরে কোনিয়াম কী করেছে, তার ক্ষেত্র ছিল না। এই রোগীর এমন একটা স্টেজে চলে গেছে, রোগীর স্তর আছে, রোগের স্তর আছে, কোনো কোনো স্তরে গেলে সেখান থেকে আর তাকে ফেরত আনা সম্ভব নয়। বিশেষ করে ক্যান্সারের মতো জায়গায় তো সম্ভবই নয়। তাহলে আমরা এই মহিলাটা, তোমরা চেম্বারে যারা দেখেছো আর এই গল্প দেখেছো, সেখান থেকে বুঝে নাও যে কতটা সাদৃশ্য নিয়ে রোগী আমাদের কাছে আসে। ঠিক আছে? কিন্তু আমরা চিনি না। আমরা কি করতাম, আমরা ওইখানে চিন্তা করতাম তাহলে অন্য একটা মেডিসিন নিয়ে, ক্যান্সারের পরে আরও মেডিসিন আছে, অমুক আছে, সমুক আছে, বা আমি অন্য একটা মেডিসিন দিয়ে ক্যান্সার ভালো করেছিলাম, সেই মেডিসিনটাকে নিয়ে আসি। মানে আমার জীবনের ক্যান্সারের একদম বাস্তব মূর্তি দেখা হলো। এই একটা লোক ছিল, আর ফাতেমা একটা ছিল, আর আমাদের এই রোডের ভিতরে একটা মহিলা ছিল। এই মহিলাটা একদম ভালো হয়ে গেল।
একটা ব্রেস্ট ছিদ্র হয়ে ওই ভিতরে পোকা, এত বড় বড় ওই বাথরুমে যে পোকা হয় না, ওই গলাতে এরকম পোকা ধরে এটা বড় এত বড় কোটা ওর ভিতরে ডেকে ডেকে থুই দিত। হ্যাঁ, আমি জীবনে মানুষের কাছে এরকম জ্যান্ত মানুষের কাছে পোকা হয় আমি জীবনে দেখি নাই। এই মহিলা কী যে খেল দেখাই গেল, এই মহিলা ভালো হয়ে গেল একদম, ওই জিনিস সব শরীর টরীরে ভরাট হয়ে একদম ব্রেস্ট ঠিক হয়ে আসলো, ভিতরে একটা খোসা হয়ে গেছিল এক সাইডে টোটাল খোসা হয়ে গেছিল। লাস্টে এটা ঘুষে টুসে যায়, সেটা নেতাই গেছিলো, ছোটো হয়ে গেছিলো এবং নেতাই গেছিলো। এই মহিলা হঠাৎ করে 1 বছরের মাথায় রোজা রাখে, সম্পূর্ণ সুস্থ। 27 না 28-এ রোজা রাখতে যাবে, ফজরে সেহরি খেতে যাবে, উজু করতে গেছে, উজু করতে যায় ওইখানে পড়ে মারা গেছে। ক্যান্সারের রোগী যতগুলো আমি দেখেছি, এটা বিশাল টাইম পর্যন্ত দেখবেন হঠাৎ করে মারা গেছে। যে ফাতেমার কথা বললাম, যার হাতে সময় ছিল মাত্র 6 দিন না 7 দিন, যে বলেছিল পাহাড়টা সরিয়ে দেন, এ তো একদম সম্পূর্ণ সুস্থ হয়ে আবার স্বামীতে নিয়ে গেল, স্বামী পেতে সংসার টংসার করলো। 2.5 বছর না 3 বছর পরে একদিন হঠাৎ করে জ্বরে মারা গেল। তার মানে ক্যান্সারের রোগী বাঁচে না, কিছুদিন আগায় নেওয়া যায়। আচ্ছা, যাই হোক, লাস্টে এগুলো না খেয়েই মারা যায় বেশি, এই সমস্যাগুলো হয়। আল্লাহ তাআলা এই রোগগুলো যেন না দেখ, এর একটা যথাযথ চিকিৎসা বা একটা ঔষধ পৃথিবীতে আল্লাহ তাআলা কোনো এক বিজ্ঞানী পাঠিয়ে দেখ, যার মাধ্যমে এর ঔষধ তৈরি হয়, এটা সহজলভ্য এসে যাক। কারণ এই ক্যান্সারের উপরে এরপরে নির্ভর করে কত মানুষদের নতুন ব্যবসা ফেতেছে। এই যে কী দেয় কেমোথেরাপি, গেলে 25,000 টাকা নেবেন, 28,000 টাকা নেবেন, 1.5 লাখ টাকাটা নেবেন, কোনটা নেবেন? এবারে তুই কী মহর দিয়ে বানাইছো? পৃথিবীর কোন মহর দিয়ে বানাইছে এই ঔষধ? সামান্য একটা ট্যাবলেট, একটা ক্যাপসুল বা একটা ইঞ্জেকশনের দাম 28,000, 50,000, 1.5 লাখ, 2 লাখ টাকা যাবে। তার মানে আপনার অসহায়ত্বকে পুঁজি করে তারা এক শ্রেণীর অমানবসরাই ব্যবসা করছে। এই যে চোখের লেন্স লাগায়, 18,000 টাকা লাগবে না, 8,000 টাকা না, 25,000 টাকা না, 2 লাখ টাকারটা কী দিয়ে বানাইছো তুমি এমন? তার মানে এক ধরনের প্রতারণা।